হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম অনলাইন স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজকে আমাদের এখানে ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ পেডাগজি থেকে মক টেস্ট নাম্বার 22 তোমাদের সামনে পাবলিশ করছি। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিডিপির মোট 29টি ক্লাস, ইংলিশ পেডাগজির বাকি 21টি ক্লাস এবং বেঙ্গলি পেডাগজির যে বাকি 28টি ক্লাস রয়েছে সেগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, এবং এছাড়াও যে বাকি ক্লাসেসগুলো রয়েছে ম্যাথের উপরে রয়েছে, ইভিএসের উপরে রয়েছে, সোশ্যাল স্টাডিজের উপরে রয়েছে, সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল আইকনে প্রেস করে ভিডিও প্লেলিস্ট থেকে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের চ্যানেলে রেগুলার 3টা করে টেট পরীক্ষার জন্য উপযোগী ক্লাস কিন্তু করানো হয়, ঠিক আছে? তো আজকের সেটা আমি বিশেষ করে গুরুত্ব দিয়েছি ইংলিশ গ্রামার এবং ইংলিশ পেডাগজিকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি উপযোগী এবং যেই প্রশ্নগুলো আদার স্টেট এবং সেন্ট্রাল টেট পরীক্ষাতে বারবার করে এসেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি উপযোগী। অর্থাৎ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা খুব সহজে অনুমান করতে পারবে যে টেট পরীক্ষায় কী মানের বা কোন লেভেলের কোশ্চেন আসে। ওকে, তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টার্গেট টেট এক্সাম, মক টেস্ট নাম্বার 22, সাবজেক্ট আমাদের আজকের ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ পেডাগজি। দেখো আজকে সেটা প্রথম প্রশ্নে রয়েছে হি ড্যাশ অ্যাসলিপ ওয়াইল হি ওয়াজ ড্রাইভিং। এই যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর দিয়ে তোমাদেরকে এই ব্ল্যাঙ্কসটাকে ফিল করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই যে বাক্যটা দেওয়া হয়েছে প্রশ্নটা, সেটা কোন টেন্সে রয়েছে। টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো হি ড্যাশ অ্যাসলিপ হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, এই যে ওয়াজ ড্রাইভিং রয়েছে, অর্থাৎ ওয়াজ ওয়ারের সঙ্গে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো এম ইজ আর এর মধ্যে একটা, তার সঙ্গে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে রয়েছে ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমি বুঝে গেলাম এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে বাক্যটা, তাই না? তাহলে আমাদেরকে পাস্ট টেন্স খুঁজতে হবে, ঠিক আছে? দেখো ফলস মানে কি, FALLS মানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, এটা তাহলে বাদ। তারপরে কিছু হ্যাজ ফলেন মানে পারফেক্টের একটা উদাহরণ, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, এটাও বাদ। উইল ফল এটা ফিউচার, উইল ফল এটাও বাদ, কিন্তু রয়েছে এখানে ফেল, ফল ফেল ফলেন, তাহলে সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে শুধুমাত্র একটাই রয়েছে ফেল, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, হি ফেল অ্যাসলিপ ওয়াইল হি ওয়াজ ড্রাইভিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2তে কি বলেছে দেখো, ইন্ডিয়া ড্যাশ ইন দিস ট্রফি নেক্সট ইয়ার। ঠিক আছে, নেক্সট ইয়ার মানে কি আগামী বছর, পরের বছর, যে বছরটা এখনো আসেনি যেটা আসবে, তো যেটা এখনো আসেনি সেটা আসবে, সেটা কোন টেন্সে হয়? ফিউচার, তাই না? ফিউচার মানে কি, সেখানে ভার্বের সাথে শ্যাল বা উইল যুক্ত থাকবে, তাই না? শ্যাল বা উইল যুক্ত থাকবে, তাহলে একটু দেখে নিই কোন কোন ভার্বের সাথে শ্যাল বা উইল রয়েছে, বা কোন কোন ভার্বের সঙ্গে শ্যাল বা উইল নেই, সেগুলোকে আমরা বাদ দিই। দেখো অপশন নাম্বার এতে কি আছে, হ্যাজ পার্টিসিপেটেড, শ্যাল উইল আছে, নেই, বাদ। অপশন নাম্বার সি শুধু পার্টিসিপেট আছে, শ্যাল উইল আছে, নেই, এটাও বাদ। তারপর কি আছে, ওয়াজ পার্টিসিপেটিং, শ্যাল উইল নেই, এটা বাদ। কিন্তু অপশন নাম্বার বিতে দেখো উইল পার্টিসিপেট, অর্থাৎ ইন্ডিয়া পরের বছর এই ট্রফিতে পার্টিসিপেট করবে, তাহলে উইল আছে এখানে, তাহলে অপশন নাম্বার বিটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর নাম্বার 3তে কি বলা হয়েছে, আই ড্যাশ এ লট অফ ওয়ার্ক টুডে, আমি আজকে অনেক কাজ করেছি। এই যে করেছি, টুডে মানে কি প্রেজেন্ট টেন্স, তাই না? এটা প্রেজেন্ট, তো টুডে করেছি মানে করা কাজটা আমার হয়ে গেছে। বর্তমানকালে যখন কোনো কাজ আমি সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো, বা কর্তা বা সাবজেক্ট বর্তমানকালে যখন কোনো কাজ কমপ্লিট করে ফেলবেন তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ বা হ্যাজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম কোথায় বসেছে একটু দেখে নিই। ডু এটা কাটা, ডিড কাটা, হ্যাড ডান মানে পাস্ট পারফেক্ট হয়ে গেছে এটা, কিন্তু এই যে হ্যাভ ডান আছে, তাই না? তাহলে আইয়ের সঙ্গে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ ডান এ লট অফ ওয়ার্ক টুডে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট চলে আসে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলেছে ভার্ব ফর্ম করতে হবে। দেখো যে এই ফর্মেশনগুলো ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, প্রিপোজিশন কোনটা আইডেন্টিফাই করা, মানে পার্টস অফ স্পিচের এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকবার থাকে। ঠিক আছে, বিশেষ করে সেন্ট্রাল টেটে পেপার 1 পেপার 2 দুটোতেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেখা যায়, এবং সি টেটের যে কোশ্চেন ফরমেশন সেই কোশ্চেন ফরমেশন ফলো করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট বা আদার স্টেটের যে টেট পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু কোশ্চেন রেডি করা হয়। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখো সাকসেসের ভার্ব ফর্মটা কী আছে তোমাদেরকে বলতে হবে। সাকসেসফুল, সাকসিড, সাকসেসফুলি, সাকসেশন। দেখো এই ভার্ব ফর্মগুলো করার একটা ট্রিক হচ্ছে, এই যে 4টা এখানে তোমাদেরকে যে ওয়ার্ড দিয়েছে, এই 4টা ওয়ার্ডে দেখো
কোন ওয়ার্ডটার তিনটা ফর্মেশন করা যেতে পারে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম নয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি সাকসেসফুল করি, সাকসেসফুলটা কি? এটা তো একটা অ্যাডজেক্টিভ, মোর সাকসেসফুল, মোস্ট সাকসেসফুল, বা লেস সাকসেসফুল, লেস্ট সাকসেসফুল। সাকসেসফুলি, এই যে লি আছে, লি থাকলে বেশিরভাগই কী হয়, অ্যাডভার্ব হয়ে যায়। সাকসেশন, শেষে যদি সন থাকে, SION থাকতে পারে, TION থাকতে পারে, সেটা সবসময় কী হয়, নাউন হয় শেষে সন থাকলে। কিন্তু সাকসিড, সাকসিড, সাকসিডেড, সাকসিডেড, তাহলে এটা কী হয়ে গেল, ভার্ব ফর্ম হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি নাম্বার 5-এ। কী বলা হয়েছে, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স দ্য ওল্ড স্পেসিস হ্যাজ চেঞ্জড অ্যান্ড নট রিয়েলি ডাইড আউট। এটা কি টেন্সে রয়েছে? দেখো মেইন ভার্বটা কি আছে, দ্য ওল্ড স্পেসিস হ্যাজ চেঞ্জড, তাই না? হ্যাজ আছে প্লাস V3 আছে। তাহলে যখন আমাদের কোনো একটি বাক্যে ভার্ব থাকবে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, অক্সিলারি থাকবে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তো সেটা কি হবে, প্রেজেন্ট কি পারফেক্ট, তাই তো? একটু আগে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট চলে আসি নাম্বার 6-এ। বলেছে দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইট ইজ থট দ্যাট সার্টেন স্পেসিস। এই যে ইজ, ইট ইজ থট, ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ইজটা এখানে মেইন ভার্বের কাজ করছে। এখানে একটা কথা বলে রাখি, যখন কোনো একটা বাক্যে ইজ, এম বা আর এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করবে, বেসিক্যালি ইজটাকে দেখতে পাওয়া যায় মেইন ভার্ব হিসেবে কাজ করবে, সেটা আনডাউটেডলি সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু যদি ইজের সঙ্গে আরেকটা মেইন ভার্ব থাকে বা তার সঙ্গে আইএনজি থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু এখানে ভার্বের আর কোনো ভার্ব নেই, এখানে শুধুমাত্র ইজটাই একটা মেইন ভার্ব, তাহলে এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে এখানে সঠিক, এই চারটার মধ্যে সঠিক ভার্বের ফর্মটা দিয়ে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। উই ড্যাশ দ্য ম্যাটার ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে কি, গতকাল, গতকাল মানে যেটা চলে গেছে, তাই না? তাহলে তো পাস্ট টেন্স, গতকাল মানে তো পাস্ট টেন্স, তাই তো? তাহলে দেখো আমাদেরকে দেখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় বসিয়েছে। হ্যাঁ, দেখো ডিসকাস্ট, 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 চারটাতে ডিসকাস্ট বসেছে, তার মানে চারটাতেই পাস্ট ফর্ম ইউজ হয়েছে। এইবার আমাদের দেখো চারটার মধ্যে একটা করে কি দিয়েছে, একটা করে অতিরিক্ত শব্দ ব্যবহার হয়েছে, ডিসকাস্ট অ্যাবাউট, ডিসকাস্ট অফ, শুধু ডিসকাস্ট বা ডিসকাস্ট ওয়েল। তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আমি যদি বলি উই ডিসকাস্ট অ্যাবাউট দ্য ম্যাটার ইয়েস্টারডে, উই ডিসকাস্ট অফ দ্য ম্যাটার ইয়েস্টারডে, উই ডিসকাস্ট দ্য ম্যাটার ইয়েস্টারডে, উই ডিসকাস্ট ওয়েল দ্য ম্যাটার ইয়েস্টারডে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদেরকে শুধুমাত্র ভার্বটাকে নিতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে শুধুমাত্র এখানে ভার্ব রয়েছে। ঠিক আছে, তাহলে উই ডিসকাসড দ্য ম্যাটার ইয়েস্টারডে। ওকে, নেক্সট চলে আসি নাম্বার 8। নাম্বার 8-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রপার টেন্স, দ্য ট্রেন ড্যাশ দ্য প্ল্যাটফর্ম বিফোর আই রিচড দ্য স্টেশন। দেখো আফটার বিফোর কোথায় থাকে, যখন আমি একটা টেন্সের উদাহরণ লিখবো তখন আফটার বিফোর বেসিক্যালি আমরা ইউজ করি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। যেমন ডাক্তার আসার আগে রুগীটি মারা গেলেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেহেতু ডাক্তার আসছে পরে, রুগীটা আগে মরে গেছে, তাই না? এই উদাহরণটা কিন্তু কম বেশি তোমরা সবাই প্র্যাকটিস করেছো ছোটোবেলায়। ঠিক আছে, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেলেন, তো রুগীটি আগে মারা গেছে। অতীতকালে যখন দুটো ঘটনা পরপর ঘটবে এবং যে ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটেছে, অর্থাৎ একটু বেশি অতীত, হ্যাঁ একটু বেশি অতীত বা আগে ঘটেছে, সেটা হচ্ছে হ্যাড প্লাস V3 দিয়ে বসবে, এবং যে ঘটনাটা একটু পরে বসেছে সেটা V2 বসবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে দেখো এখানে আই রিচড আছে, তাহলে এখানে V2 বসলো এটা, তাহলে এখানে কি বসবে, হ্যাড প্লাস V3 বসার কথা এখানে, তাই না? তাহলে হ্যাড প্লাস V3 কোথায় আছে, দ্য ট্রেন হ্যাড লেফট, অপশন নাম্বার ডি, দ্য প্ল্যাটফর্ম বিফোর আই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমার স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে। বুঝে গেল? চলে আসি নাম্বার 9। 10 মাইলস ড্যাশ আ লং ওয়ে টু ওয়াক। ঠিক আছে, 10 মাইলস ড্যাশ আ লং ওয়ে টু ওয়াক, কিন্তু 10 মাইলস তাহলে কি মনে হচ্ছে এটা প্লুরাল, তাই না? কিন্তু 10 মাইলস বলতে এখানে কিন্তু একটা ডিস্টেন্সের কথা বলছে, একটা দূরত্বের কথা বলছে, সিঙ্গুলার সেন্সে আসছে। মনে রাখবে 10 মাইলস হতে পারে, 100 মাইলস হতে পারে, 100 রুপিস হতে পারে, 1000 রুপিস হতে পারে, প্লুরাল নাম্বার মনে হবে দেখে, কিন্তু সেটা কিন্তু একটা ইউনিটকে বোঝাবে। এখানে 10 মাইলস বলতে একটা সিমিলার ইউনিটকে বোঝাচ্ছে। আমি ধরে নিচ্ছি এখান থেকে, এই কলকাতা থেকে
অমুক একটা জায়গা 10 কিলোমিটার দূরত্ব রয়েছে, ঠিক আছে। সে 10 কিলোমিটার দূরত্ব মানে আমি একটা জায়গাতে যাওয়ার জন্য 10 কিলোমিটার জায়গা অতিক্রম করছি, তাহলে একটা ইউনিটকে বোঝাচ্ছে। যেহেতু এখানে সিঙ্গুলার ইউনিটকে বোঝাবে তাহলে সবসময় এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, যেমন ইজ। 10 মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, ঠিক আছে। অর্থাৎ 10 মাইল হাঁটার জন্য অনেকটা বেশি বা অনেকটা লম্বা পথ, 10 মাইল হাঁটতে গেলে অনেকটা লম্বা পথ যেতে হয়, মানে হাঁটার জন্য এটা অনেক বেশি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে গ্রামার কোশ্চেন্স। এবার আমরা কিছু ইংলিশ পেডাগজির কোশ্চেন নিয়ে আলোচনা করে নেব। হ্যাঁ, দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু বলতে হবে এই চারটা অপশনের মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক আর বাকিগুলো ভুল আছে। একটা যেটা ঠিক আছে সেটা বের করলে বাকিগুলো এমনি ভুল প্রমাণিত হয়ে যাবে। লার্নিং ইজ গভর্নড বাই এক্সটার্নাল স্টিমুলি, মানে বহিরাগত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে ইয়েকে চালানো হবে, পরিচালনা করা হবে শিক্ষাটাকে বহিরাগত, বহিরাগত বলতে বাহ্যিক সমস্ত মেটেরিয়াল দিয়ে। লার্নিং টেক্স প্লেস ইন আ সোশ্যাল কালচারাল বা সোশিও কালচারাল হতে পারে কনটেক্সট, অর্থাৎ শিক্ষাটা হবে, শিখনটা হবে কি, শিখনটা কোথায় থাকবে, যেখানে সোশিও কালচারাল কনটেক্সট থাকবে। লার্নিং হ্যাজ লেফট প্লেস অনলি ইফ ইট ইজ এভিডেন্ট ইন বিহেভিয়ার, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লার্নিং টেক্স প্লেস ইন সোশ্যাল কালচারাল কনটেক্সট বা সোশিও কালচারাল কনটেক্সট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 11-এ বলা হয়েছে হোয়েন স্টুডেন্টস লার্ন আ ল্যাঙ্গুয়েজ ফর ব্রাইট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেয়ার মোটিভেশন ইজ এসেন্ট্রিক, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, এক্সোটিক। এগুলোকে কি, এগুলো কাকে বলে? এসেন্ট্রিক মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত রকমের। এক্সট্রিনসিক মানে হচ্ছে বাহ্যিক রকমের। ইন্ট্রিনসিক মানে হচ্ছে স্বকীয়, স্বকীয় বা যেটা নিজের মধ্যে থেকে অন্তর্মুখী বা সহজাত। আর এক্সোটিক মানে কি, এক্সোটিক মানে হচ্ছে বহিরাগত। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন্ট্রিনসিক, ঠিক আছে। চলে আসি নাম্বার 12-এ। নাম্বার 12-এ বলা হয়েছে দ্য প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ। ওয়ার্ড ফরমেশন মানে কি, শব্দ যে গঠন করা, ওয়ার্ড ফরমেশন সেই প্রসেসটা, ঠিক আছে, সেই প্রসেসটা কনসিস্ট করে, মানে কোন জিনিসটাকে নিয়ে তৈরি। কনসিস্ট অফ স্পেলিং অ্যান্ড কম্পাউন্ডিং, মানে বানান এবং মিশ্রণ, কম্পাউন্ড করা মানে কি যৌগিক, যোগ করা। ইউজিং সিনোনিমস অ্যান্ড ইউফেমিজম, সিনোনিম মানে সমার্থক শব্দ, আর ইউফেমিজম হচ্ছে একটা রেটোরিক্যাল ডিভাইস, ঠিক আছে। ইউফেমিজম নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও করা আছে, যারা রেটোরিক্যাল ডিভাইসেসগুলো সম্পর্কে ক্লাস দেখতে চাও তাদেরকে বলে রেখে আমার চ্যানেলে রেটোরিক্যাল ডিভাইস নিয়ে কিন্তু ক্লাস করা রয়েছে, অনেকগুলো ক্লাস রয়েছে, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, ঠিক আছে, কনভার্সন মানে কি রূপান্তর, কম্পাউন্ডিং মানে যৌগিক মানে যোগ করা, এবং কনভার্সন মানে রূপান্তর করা, অর্থাৎ যোগও করতে হবে দুটো অংশকে এবং তার সঙ্গে রূপান্তরও করতে হবে। আর কনভার্সন অ্যান্ড মিনিং অর্থাৎ অর্থ এবং রূপান্তর। সঠিক উত্তর কী হবে? প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কনসিস্ট অফ অপশন নাম্বার সি, কম্পাউন্ডিং অ্যান্ড কনভার্সন, অর্থাৎ যৌগিক বা যুগ্মতাও থাকবে তার সাথে রূপান্তরও থাকবে। নাম্বার 13-এ বলা হয়েছে হোয়াট ইজ টট, সরি হ্যাঁ, হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্নড। হোয়াট ইজ টট ইজ নট হোয়াট ইজ লার্ন বিকজ এ টিচার or learner can never fully master any discipline. Students pay attention during informal discussion. A teacher's socio-economic level may differ widely from the students. Students possess different abilities, personalities, and come from a variety of backgrounds. অর্থাৎ যেটা শেখানো হচ্ছে সেটা স্টুডেন্টরা শিখতে পারছে না, তার কারণ কি হতে পারে? তার কারণ হতে পারে স্টুডেন্ট যারা আছে তারা কি বিভিন্ন এবিলিটির হয়, তারা এক একজন এক এক রকম কাজে সক্ষম, তাদের সক্ষমতা ভিন্ন ভিন্ন রকমের হয়, তাদের পার্সোনালিটিস, এবং তারা বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের আঞ্চলিক ভাষা হতে পারে সেটা, তাদের ওয়ে অফ লিভিং হতে পারে সেটা, এই সমস্ত কিন্তু হতে পারে। হ্যাঁ, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 14-এ বলা হয়েছে অ্যাকর্ডিং টু এনসিএফ, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 লার্নিং অফ ইংলিশ এইমস, অর্থাৎ এনসিএফ 2005 অনুযায়ী ইংরেজি শিক্ষাটা লক্ষ্যটা কি? টু এনাবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইনটু অ্যান ইনস্ট্রুমেন্ট অর অ্যাবস্ট্রাক্ট থট। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা, নলেজ অ্যাকুইজিশন মানে হচ্ছে জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে, কিসের মধ্যে দিয়ে? লিটারেসি মানে সাক্ষরতা, ঠিক আছে, এবং এর উন্নয়নের মধ্য দিয়ে। টু টু সাবজিউম, এটা হচ্ছে সাবজিউম হবে কথাটা, টু সাবজিউম হোম, টু সাবজিউম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য চাইল্ড অ্যাকোয়ার্স naturally from her or his home and social environment. To introduce standard sign language in English for children with language related impairments. নাকি অপশন নাম্বার ডি, টু প্রোভাইড
adequate facilities at the state level for instruction in English at the primary stage of education? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে টু এনেবল নলেজ অ্যাকুইজিশন থ্রু লিটারেসি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট ইন্টু অ্যান ইনস্ট্রুমেন্ট অ্যাবস্ট্রাক্ট থট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15-এ কী বলা আছে দেখো, নোয়াম চমস্কির একটা কোশ্চেন রয়েছে, তার যে রেফারেন্স রয়েছে ডিপ স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচারের অর্থ কী? A universal grammar underline all languages and corresponding to an innate capacity of the human brain. Hidden set of grammatical rules learned through intensive study. Transformational grammar that has led to increase interest in the comparative linguistics. A trend that English is the most common auxiliary language in the world. নোয়াম চমস্কির যে রেফারেন্স রয়েছে ডিপ স্ট্রাকচার, সেটার অর্থ হচ্ছে ইউনিভার্সাল গ্রামার আন্ডারলাইন অল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড করেসপন্ডিং টু অ্যান ইনেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন। তো এই ছিল আমাদের আজকের মোট 15টি প্রশ্ন। আমরা নেক্সটে তোমাদের জন্য একটি মিক্সড এক্সারসাইজের ব্যবস্থা করব, কারণ আমরা ইন্ডিভিজুয়াল টপিক থেকে অনেকগুলো করে মক টেস্ট নিচ্ছি, প্রত্যেকটাতে প্রায় 30টা 35টা 28টা 29টা করে নেওয়া হয়ে গেছে, এটারও আজকে 22টা কমপ্লিট হলো। তো এগুলো চলতে থাকবে, এগুলোর পাশাপাশি একটা মিক্সড এক্সারসাইজ তোমাদের আমি করাবো, যেখানে টেট পরীক্ষার যে সমস্ত টপিক রয়েছে প্রত্যেকটি টপিক থেকে বাছাই করা প্রশ্ন থাকবে, যাতে তোমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।